এদিকে আবার প্রথমে চীনের সাথে বৈঠক, তারপরে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। ক্ষমতা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেও ক্ষমতা বাঁচাতে পারলেন না ডক্টর ইউনূস। শেখ হাসিনাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হচ্ছে ইউনূসকে। আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। হঠাৎ করেই ক্ষমতার চাকা ঘুরে গেল শেখ হাসিনার, মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। কী করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখেন। চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে বেশ কিছু মন্তব্য করে এসেছেন। অনেকে বলছেন মোহাম্মদ ইউনূসের এই পলিসি অত্যন্ত বিপজ্জনক। এরপর যদি ভারত উল্টো চাপ দিতে শুরু করে তবে সামলাতে পারবেন তো তিনি? অবশ্য এও শোনা যাচ্ছে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে রেখে শেষমেশ পালিয়ে যাবেন নোবেল জয়ী। ট্রাম্প প্রশাসনের নতুন নতুন সব অবস্থান পাল্টে দিচ্ছে ভারতের ভূ রাজনৈতিক কৌশল। তারই অংশ হিসেবে বাংলাদেশ এমনকি চীনের সঙ্গেও নতুন করে সুসম্পর্ক তৈরি করতে চায় দিল্লি। ব্যাংকক বৈঠক তারই আরেকটি উদাহরণ। কর্মকাণ্ড চালিয়েছে সেখানে জনাব মাহফুজ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু সরকারের কাজ না, এটাতে জনগণের দরকার আছে, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে। তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া বলছেন, কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয়, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইড লাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। কথিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের প্রায় 8 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ইউনূস মোদী বৈঠক প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দেন তিনি। On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings
especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. দু দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে, বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফ এর কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না, উল্টো নিহতদেরকে চোরা কারবারি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো, সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা পানি চুক্তি বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাঁধ দিয়ে পানিগুলো আটকে দিয়েছো, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক। তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানি কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী, কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না, ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে, আন্তর্জাতিক নদীর পানি। ভারতেরও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। 1 বালতি পানির মধ্যে 1 গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতির ভাগ বহন করি, 1 গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি, যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি, ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি।
এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল, কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পিছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব, এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনূসের যোগ্যতার কাঠামো দেখেন। মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনূসের পাশে কথা বলতে হচ্ছে, স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। এটাই হলো মোদি এবং ডক্টর ইউনূসের পার্থক্য। আসসালামু আলাইকুম। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং এই সফরে গিয়ে তিনি কার্যত ভারতের 7টি রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এদিকে ভারতকে চটাচ্ছেন, অন্যদিকে মোদির মন গলানোর জন্য বারবার বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। আর আজকে সেই বৈঠক হয়েছে, এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে কি কি আলোচনা হলো এবং মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির কাছে ঠিক কি কি তিনি চাইলেন, দেখুন বিস্তারিত। সম্প্রতি চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে বেশ কিছু মন্তব্য করে এসেছেন। অনেকে বলছেন মোহাম্মদ ইউনূসের এই পলিসি অত্যন্ত বিপজ্জনক। এরপর যদি ভারত উল্টো চাপ দিতে শুরু করে তবে সামলাতে পারবেন তো তিনি? অবশ্য এও শোনা যাচ্ছে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে রেখে শেষমেশ পালিয়ে যাবেন নোবেল জয়ী। তবে সেটা পরের কথা। এখন তিনি কেন এই ধরনের মন্তব্য করছেন, যার জন্য রাগে ফুঁসছে দেশবাসী? এমনকি ভারতকে চটিয়ে আবার সাক্ষাৎ করে মোদির মন গলাতে চাইছেন ইউনূস। কি হারানোর ভয় পাচ্ছেন তিনি? ভারতকে এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে? সম্প্রতি মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি কয়েকটি শিল্পপতিদের সঙ্গেও কথা বলেন। মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ভারতের 7 সিস্টার স্থলবিশিষ্ট, কাজেই তাদের বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে ভারতের বাণিজ্যিকের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে, অর্থাৎ এটা চীনা অর্থনৈতিক সম্প্রসারণ হতে পারে। বারে বারে চিকেন নেককে টেনে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেছিলেন চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, কিন্তু চীনের রাষ্ট্রপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেল তারা ভারতকে চটাতে চায় না। সেই কারণেই এই ধরনের একটি সরকারি বিবৃতি দিয়ে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো চীনের তরফে। জানা যাচ্ছে চীনের তরফে একটি সরকারি বিবৃতি জারি করা হয়েছে, এবং সেখানে ভারত এবং চীনের যে সম্পর্ক তা নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে। অর্থাৎ চীন কখনোই চায় না ভারতের সঙ্গে কোনো রকম বিরোধিতা করতে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন মোহাম্মদ ইউনূসের আগেই বোঝা উচিত ছিল তিনি বাংলাদেশের একটি অস্থায়ী সরকারের প্রধান, অর্থাৎ কোন রাষ্ট্রপ্রধানই চাইবে না একটি দেশের অস্থায়ী সরকারের সঙ্গে কোন রকম প্রকল্প বা বিল পাশ করাতে, তাও আবার চীনের মতো একটি চতুর দেশ। কারণ চীনে গিয়ে মোহাম্মদ ইউনূস মনে করেছিলেন তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন করবেন, কিন্তু আদতে সেটা সফল হয়নি, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। কাজেই ইউনূসের স্বপ্ন যে এবারেও বাস্তবায়িত হলো না সেটা পরিষ্কার। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।